এদিকে মায়া সবার হাতে একে একে চা তুলে দিতে শুরু করেছে। মাইশা মনে মনে কবিতে আঁকলো। ও সিঙ্গারা ট্রে হাতে তুলে নিয়ে বলল, দাঁড়ান, আমি সবাইকে দিচ্ছি। কথাটা বলে ও দু পা এগিয়ে হোঁচট খাওয়া নাটক করলো। আহ, শব্দ করে হাতে থেকে ট্রেটা ফেলে দিতে চাইলো, কিন্তু তার আগে সামিরা গিয়ে শক্ত হাতে ট্রের চাটা ধরে ফেললো। তারপর হাসি মুখে বলল, এ কি আপু, শুকনো ডাঙায় হোঁচট খাচ্ছ? এমনকি তো আপনারা এত কষ্ট করে বানানো সিঙ্গারাগুলো পরপারে পাড়ি জমাতো। মাসা কিছু বলল না, শুধু একটু জোর করে হাসি ফুটিয়ে তুলল। তখনও মাসা ট্রেটা ধরে আছে। সামিরা ট্রে নিতে চাইলো নিজের হাতে, কিন্তু মাসা শক্ত করে ধরে আছে ট্রেটা, ছাড়তেই চাইছে না। সামিরা, আপু দাও, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, তুমি বসো। কথাগুলো বলে সামিরা ট্রেটা মাসের হাত থেকে কেড়ে নিল। এরপর সামিরা প্রথমে ওর মম মিসেস সাবিনা বেগমের কাছে গেল। সামিরা দাঁত কিলানো হাসি দিয়ে বলল, না মম, আগে তুমি টেস্ট করো তোমার হবু বৌমার হাতে সিঙ্গারা। না, ওয়েট ওয়েট, সবাই ওকে সাথে টেস্ট করবে। আমি আগে সবাইকে দিই, তারপর সবাই একসাথে খাবে এবং কেমন হয়েছে বলবে। মাইশা আপু সিঙ্গারা। কথাগুলো বলে সামিরা সবাইকে একে একে সিঙ্গারা দিতে শুরু করলো। মিসেস সাবিনা বেগম, আচ্ছা তাড়াতাড়ি দাও সবাইকে। সামিরা সবাইকে দিতে দিতেই বলল, কেউ আগে খেতে শুরু করবে না, কিন্তু আমি যখন বলবো তখন মুখে দেবে। সামিরা বাচ্চামো ভেবে সায় জানালো। সামিরা আবিরকে দিতে গেল। আবির সামিরকে ডাকে চোখ রাঙিয়ে বলল, না আমি খাবো না, এখন সিঙ্গারা খাওয়ার মুড নেই। সামিরা আবিরকে উদ্দেশ্য করে একটা চোখ টিপ দিল। সবাইকে দেওয়া হয়ে গেছে। সবার হাতে সিঙ্গারা, শুধু আবির, মাইশা, মায়া আর সামিরা বাদে। এরপর সামিরা ট্রেটা রেখে দিয়ে দাঁড়িয়ে বলো, 1 2 3 স্টার্ট, এখন সবাই খাওয়া শুরু করো। সামিরা বলা শেষ হতেই সবাই হাসি মুখে খাওয়া শুরু করলো। আর এক কামড় খেয়ে সবাই একসাথে থ মেরে গেল। একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকালো সবাই। ধীরে ধীরে সবার মুখ কিছুটা লাল হয়ে উঠল। একে একে সবাই চোখ থেকে পানি পড়তে শুরু করেছে নিঃশব্দে। হ্যাঁ, শুধুমাত্র এই সিঙ্গারা খেয়ে আয়ানের কোনো রিয়াকশন নেই। ও তখন হাতের সিঙ্গারা খেয়ে চলছে এক মনে। এদিকে মঞ্জিলা বেগমও থমকে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, সাথে ওনার মুখে আছে ভয়ের ছাপ। সামিরা মঞ্জিলা বেগমের কাছে গিয়ে বলল, আন্টি, এত টেস্টি হয়েছে যে কান্না করে দিলেন। খাচ্ছেন না কেন, খান। মম, কি হলো, খাও। তোমরা সবাই থেমে গেল কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আমি তো মাইশাবুর প্রশংসা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সামিরা কথা শেষ হতে দেরি মঞ্জিলা বেগমের মুখের খাবার উঠতে গেলে দেরি হয়নি। উনি উঠে দাঁড়িয়ে মুখের খাবার ফেলে দিয়ে হাত দিয়ে মুখের কাছে বাতাস করছেন। বললেন, উফ, পানি পানি, প্লিজ কেউ পানি দাও। ও মা গো, মরে গেলাম গো। বাকি সবাই কোনো মতে মুখের খাবার গিলে নিয়ে হাতের সিঙ্গারা প্লেটে নামিয়ে রাখলো। মিসেস সাবিনা বেগম চোখে পানি নিয়ে মুখে হাসি ফুটিয়ে কোনো মতে গলা দিয়ে আওয়াজ বের করে বলল, আশা বেটা, সবই ঠিক আছে, শুধু ঝালটা একটু বেশি হয়ে গেছে। পানি আনা হয়নি, আমি একটু পানি খাবো, বাড়ি থেকে খেয়ে আসি, হ্যাঁ। কথাগুলো বলে উনি আর এক মুহূর্ত দাঁড়ালো না। এক হাতে শাড়িটা ধরে ছুট লাগালো বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। ওনাকে যেতে দেখে বাকি সবাই ছুটে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। মঞ্জিলা বেগম তখন ওখানে দাঁড়িয়ে চারদিকে তাকাচ্ছে আর পানি পান করছে। স্বামীরা ওনাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, এখানে পানি নেই, ওই যে সামনে সুইমিং পুল দেখছেন, ওখানে যেতে পারেন, অনেক পানি আছে। মঞ্জিলা বেগম স্বামীরা কথা শুনে প্রথমে সুইমিং পুলের দিকে ছুটে গেলেন, তারপর আবার কি মনে করে যেন পিছনে ঘুরে স্বামীরা দিকে তাকালেন। স্বামীরা 32টা দাঁত বের করে হাসছে, সাথে আবিরও যোগ দিয়েছে। মঞ্জিলা বেগমের সামনে ঘুরে ছুট লাগালেন বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে আয়নের চোখ মুখ লাল হয়ে গেছে। ও পুরো সিঙ্গারাটা শেষ করেছে খেয়ে, চোখ একেবারে রক্তবর্ণ ধারণ করেছে। আবির সামিরাকে ইশারা করে দিল আয়ানকে দেখার জন্য। সামিরা অবাক হয়ে ভাইকে দেখে, এই অবস্থাতেও স্বাভাবিক হয়ে বসে আছে। সামিরা ছুটে গেল আয়নের কাছে, ভাইয়া, ওটা ঝাল লাগা সত্ত্বেও খেয়ে ফেললে তুমি? তাড়াতাড়ি যাও, পানি খেয়ে আসো। আয়ান কিছু বলল না, শুধু একবার শান্ত দৃষ্টিতে তাকালো মায়েশার দিকে। এরপর গম্ভীর মুখে গটগট পায়ে চলে গেল। এদিকে মায়া, সে তো অবাক হয়ে সব কিছু দেখছে। পুরো বিষয়টা ওর মাথার উপর দিয়ে গেল, তো বুঝতে পারছে না ও কী হচ্ছে। তাই ও ধীর পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে।
একটা স্যাংরা তুলে নিল মুখে দেওয়ার জন্য, কিন্তু তার আগে আবির হাতটা ধরে থামিয়ে দিল। আবির, খেও না মায়া, সহ্য করতে পারবে না। মায়া অবাক গলায় বলল, কিন্তু ভাইয়া আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো স্বাদ মতোই ঝাল লবণ মরিচ দিয়েছিলাম, তাহলে সবাই এমন করছে কেন? আমি তো চেক করেছিলাম, ঝাল তো ঠিকই ছিল। আবির একবার মায়েশার দিকে তাকিয়ে বলল, এ তো বুঝতে হবে না তোমায়, যাও ভিতরে গিয়ে দেখো সবার কি অবস্থা। মায়া, কিন্তু ভাইয়া। মায়েশা, অত ভাবিস না তো মায়া, চল ভিতরে যাই, দেখি সবাই কি অবস্থা। কথাগুলো বলে মায়েশা মায়ের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। এদিকে স্বামীরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আবির বলল, শামুক, এত হাসলে তবে ওই মাসের একটা ব্যবস্থা করতে হবে না? স্বামীরা হাসি থামিয়ে বলল, হুম, আবুল ভাইয়া, ওর একটা ব্যবস্থা করতে হবে, এত সহজে ছাড়া যাবে না। কিন্তু আজকের কাজে নিজেই ফেসে গেছে দুই মা মেয়ে, এটাকে বলে রিভেঞ্জ ফর নেচার। কিন্তু ভাইয়া, তুমি এই ভিডিওটা কোথায় পেলে সেটা তো বুঝলাম না। তুমি তো প্রথম থেকে এখানে আছো। আবির, ওটা বলা যাবে না, ওটা সিক্রেট। তবে শোন, এদের এই রেজিস্ট্রারি ম্যারেজের আগে আমাদের কিছু একটা করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। সামিরা, ভাইয়া, একদম ঠিক বলেছো তুমি। সন্ধ্যা 7টা। মাসার মনটা এখন ভীষণ ভালো, যদিও বিকেলের ওই ঘটনার জন্য ওর মন খারাপ ছিল। নিজের কাজে নিজেই ফেসে গেছিল, একমাত্র ওর মায়ের জন্য। কিন্তু এখন খুশি মনে ফুরফুরে মেজাজ নিয়ে ড্রেসিং টেবিলের সামনে হালকা সাজুগুজু করতে ব্যস্ত। আর ওর এই খুশি এবং সাজের কারণ আরমান। আরমান মাসাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে, তাই মাইশার মন এখন আকাশ উড়েছে। মাসে হালকা সাজে সেজে নিয়ে এগিয়ে গেল আরমানের রুমের উদ্দেশ্যে। দরজার সামনে গিয়ে দরজা নক করলো ও। ভেতর থেকে গম্ভীর আওয়াজ শুনতে পেল মাইশা, কামিন। মাইশা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। চোখ গেল সোফায়, গম্ভীর মুখে ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে আরমান। মাইশা মাথা নিচু করে ভদ্রমের মতো সামনে গিয়ে দাঁড়ালো আরমানের। আরমান ওর দিকে না তাকিয়ে বলল, বসো। মাইশা ভীষণ খুশি হলো। আরমান ওকে তুমি করে বলেছে শুনে, কারণ এর আগে আরমান ওকে এমনি বলে সম্বোধন করতো। তাই খুশি মনে এগিয়ে গেল আরমানের পাশে সোফায় বসার জন্য। ও ঠিক যখনই আরমানের পাশে বসতে যাবে, তখনই আরমান ওকে থামিয়ে দিয়ে বলল, স্টপ, এখানে না, ওখানে বসো। আরমান শেষের কথাটি আঙুল দিয়ে টি টেবিলের সামনে থাকা ফাঁকা মেঝেটা দেখিয়ে বলল। মাইশা অবাক হলো আরমানের আঙুল অনুসরণ করে তাকিয়ে। ও অবাক গলাতে বলল, কি, আমি মেঝেতে বসবো? আরমান তীক্ষ্ণ চোখে তাকালো মাইশার দিকে, তারপর গম্ভীর গলায় বলল, তো তোমার জন্য কি সিংহাসন আনতে হবে? মাইশা, না সেটা বলিনি, কিন্তু আমি মেঝেতে বসতে যাব কেন? সোফায় তো জায়গা থাকতে। আরমান কিছুটা বাঁকা হেসে দিয়ে বলল, কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আর সেটা ওখানে বসলেই তারপরে দিতে পারবো। মাসা সারপ্রাইজের কথা শুনে খুশিতে গদগদ হয়ে উঠল, কিন্তু মেঝেতে বসতেই বলার কিছু দ্বিধায় পড়ে গেল। তাকালো দরজার দিকে, কারণ দরজাটা একেবারে খোলা আছে, ভেতরের সকল দৃশ্য বাইরে থেকে দেখা যাবে স্পষ্ট। তাই কিছুটা সংকোচ বোধ করলো ও, কিন্তু এদিকে ওর মন পড়ে আছে সারপ্রাইজের দিকে। আরমান, কি হলো, সারপ্রাইজ নেওয়ার ইচ্ছে নেই? মাসা আরমানের দিকে তাকিয়ে আবারও একবার তাকালো দরজার দিকে, তারপর কী যেন ভেবে মুখে হাসি নিয়ে হাঁটু মুড়ে বসে গেল টি টেবিলের সামনে আরমানের সোজাসুজি। আরমান একটা বাঁকা হাসি দিয়ে বলল, প্লেটের ঢাকনাটা খোলো, তারপর প্লেটে যেটা আছে চুপচাপ খেতে শুরু করো, এটাই তোমার সারপ্রাইজ। মাসা কিছুটা অবাক হলো এটা শুনে। ওকে কিছু খেতে দিচ্ছে আরমান, তাও এইভাবে? ও একবার আরমানের দিকে তাকিয়ে দেখলো, আরমান ওরই দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। একটা দ্বিধা নিয়ে প্লেটের ঢাকনা সরালো মাইশা, আর প্লেটের ঢাকনা সরাতেই চমকে উঠল ও। লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, কারণ প্লেটে রাখা আছে মায়ের বানানো সেই সিঙ্গারা, যেগুলোতে প্রচুর পরিমাণে মরিচের গুঁড়া মিশিয়েছিল। আরমান ভুরু কুঁচকে বলল, কী হলো, সারপ্রাইজ পছন্দ হয়নি? নাও খেতে শুরু করো। মাইশা জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, না মানে এগুলো তো সেই সিঙ্গারা বিকেলে আমি বানিয়েছিলাম, তবে ভুল করে বেশি ঝাল দেওয়া হয়ে গেছে। আপনাকে কে দিল এগুলো? আমার কিছুটা গম্ভীর গলায় বলল,
আমাকে এগুলো কে দিয়েছে সেটা বড় কথা নয়, এগুলো এখন তুমি শেষ করে খেয়ে নেবে। মাইশা, না, এ তো অনেক ঝাল দেওয়া আছে, আমি খাবো না। আরমান, খেতে তো তোমাকে হবেই মিস মাইশা, খুব শখ না তোমার অন্যকে সবার চোখে ছোট করা? সেই শখ আমি মিটিয়ে দেব, চলো খাওয়া শুরু করো। মাসা কিছুটা আমতা আমতা করে বলল, ঠিক কী বলতে চাইছেন আপনি? কাকে ছোট করতে চেয়েছি আমি সবার সামনে? আরমান বিরক্ত গলায় বলল, এ তো কথা বলতে আমার একদম ভালো লাগে না। ওয়েট। কথাটি বলে আরমান নিজের কাছে থাকা ল্যাপটপে কিছু ঘাটাঘাটি করে ল্যাপটপটা টি টেবিলে রেখে মাইশার দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপে একটা ভিডিও চলছে, ভিডিওটা দেখা মাত্রই চমকে উঠল মাইশা। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সিংড়া বানানোর যাবতীয় কাজ করছে মায়া, আর তারপরে মাইশা এসে মরিচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছে। পুরোটা ভিডিওটা দেখে মাইশার মুখটা ভয়ে চুপসে গেল, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। আরমান গলার আওয়াজ কিছুটা ভয়ঙ্কর শোনালো, মিস মাইশা, এখন কি খাবেন সিঙ্গারা মিস মাইশা, নাকি বাড়ির সবাইকে এই ভিডিওটা দেখাবো? মাইশা, না প্লিজ কাউকে দেখাবেন না ভিডিওটা, আমি ওটা আসলে মাইশা কি বলবে খুঁজে পাচ্ছিল না, তাই আমতা আমতা করছিল। আমার ধমকে উঠল, শাট আপ, কোনো এক্সপিরিয়েন্স চাইনি আমি আপনার থেকে, চুপচাপ এগুলো খাওয়া শুরু করুন, না হলে এই ভিডিও আমি বাড়ির সবাইকে দেখাবো। মাসা আরমানের ধমকে কিছুটা চমকে উঠল, ধীরে ধীরে বসে পড়ল আরমানের সোজাসুজি মেঝেতে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে একটা সিঙ্গারা তুলে নিল হাতে। প্লেটে মোট 6টা সিঙ্গারা আছে। মাইশা ভয়ে একটা শুকনো ঢোক গিলল, তারপর সিঙ্গারার একটা কামড় বসিয়ে চিবোতে শুরু করলো। সাথে সাথে মাইশার পুরো মুখ জ্বলে উঠল, কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। কোনো মতে মাইশা মুখের টুকু গিলে নিল, তারপর অসহায় দৃষ্টিতে তাকালো আরমানের দিকে, নীরবে আর্জি, এইবারের মতো ছেড়ে দিন। কিন্তু আরমান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মাইশা ভয়ে আবারও খেতে শুরু করলো, চোখের জলে নাকের জলে মিশে একাকার হয়ে গেল। মাইশা কাঁদছে, নাক টানছে আবার কাঁদছে। কোনো রকম একটা সিঙ্গারা শেষ করলো ও, তারপর কাঁদতে কাঁদতে আরমানকে রিকোয়েস্ট করলো, প্লিজ মাফ করে দিন, এমন ভুল আর জীবনেও করব না, এটা অনেক ঝাল, আর সহ্য করতে পারছি না, প্লিজ একটু পানি দিন আমায়। আরমান কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, কাজটা করার সময় মনে ছিল না যে এটা ভুল? পানি? পানি তুমি এই সিঙ্গারাগুলো সব শেষ করার পরেই পাবে, তার আগে নয়। সামিরা, ইয়েস, এই না হলো আমার ভাইয়া, এমন শাস্তি সারা জীবন মনে রাখবে এই মেয়ে, ভুলেও কখনো আর এমন কাজ করবে না। আবির, চুপ থাক শামুক, তোর ভাইয়া যদি জানতে পারে আমরা এখানে লুকিয়ে লুকিয়ে ভিতরের কাজকর্ম দেখছি, তাহলে ওই সিঙ্গারা আমাদেরকেও খাওয়াবে। স্বামীর আবার ফিসফিস করে বলো, না আবুল ভাইয়া, ওই সিঙ্গারা খাওয়ার মতো ক্ষমতা আমার নেই। বাপরে, সবার যা অবস্থা হয়েছিল ওই এক কামড় খেয়ে। আবির, তাহলে চুপ থাক। সামিরা, আচ্ছা ভাইয়া, আমি এটা বুঝলাম না যে ভাইয়া মাসার জন্য এত পাগল, কিন্তু তাকে এমন কষ্ট দিচ্ছে কেন? আবির কিছুটা বাঁকা এসে বলল, ওটা তো সেই ছোট্ট মাথায় ঢুকবে না শামুক, তাই বেশি না ভেবে নাটক দেখতে থাক। সামিরা আর আবির আরমানের রুমের দরজার কাছে দাঁড়িয়ে উকি দিচ্ছে। ওরা এতক্ষণ ফিসফাস করে কথা বলছিল। সামিরার সামনে পিছনে আবির, সামিরার মাথার উপরে আবিরের মাথা। তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে উকি দিচ্ছ কেন? একটা গম্ভীর আওয়াজে সামিরা আর আবির চমকে সোজা হয়ে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখলো আয়ান দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। ভিতর থেকে আরমান আর মাইশাকে তাকালো আরমানের দিকে, কারণ আয়ান দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, তাই ভেতর থেকে দেখতে পাচ্ছে আয়ানকে। সামিরা আমতা আমতা শুরু করলো, আসলে ভাইয়া আমরা এই বড় ভাইয়ার সাথে একটু দরকার ছিল, কিন্তু ভিতরের দৃশ্য দেখে আর যাওয়ার সাহস পাইনি। কী দরকার? আবারও এক গম্ভীর গলার আওয়াজ, কিন্তু এটা আরমানের। আবারও একবার ভয়েস চমকে উঠল সামিরা। এমনিতেও ভয়ে আছে মাসার অবস্থা দেখে। সামিরা, দরকার বলতে এই বলছিলাম, ধ্যাত, তোমাদের এই দুই ভাইয়ের গম্ভীর মুখে তো কথা শুনে আমার কথাগুলো সব ভেতরেই গুলিয়ে যায়। কেন একটু মিষ্টি করে কথা বললে কি ক্ষতি হবে শুনি? হ্যাঁ, বড় ভাইয়া
না হয় প্রথম থেকে একটু এরকম, কিন্তু ছোট ভাইয়া, তুমি তো আগে অনেক হাসিখুশি চটপটে স্বভাবের ছেলে, যার জন্য তাহলে হঠাৎ বিদেশে গিয়ে কি হলো যে একেবারে বড় ভাইয়ার মতো হয়ে গেলে? আরমান, সামিরা, এগুলো কোন ধরনের কথাবার্তা? সামিরা কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ, শুরু হয়ে গেল তোমার ধমকানি। কেউ ভালোবাসে না আমায়। কথাটি বলে আর দাঁড়ালো না সামিরা। আয়ন পিছন থেকে ডাক দিল সামিরাকে। আয়ান, আরে বোনু শোন তো, রাগ করছিস কেন? না, থামলো না সামিরা। কাঁদো কাঁদো মুখে প্রস্থান করলো ওখান থেকে। এদিকে মাসা তাড়াহুড়া করে উড়ে দাঁড়িয়েছে। বেচারি অনেক চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু পারছে না। ভিতরে সব কিছু ওর জলে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ঙ্কর রকমের। 4টে সিঙ্গারা খেয়ে শেষ করেছে ও কোনো রকম। এখানে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। চোখের পানি চেয়েও আটকাতে পারছে না। মাসা একটু অন্য পাশ ঘুরে দাঁড়িয়েছে। আয়ান একবার ভেতরে তাকিয়ে দেখলো মাইশাকে। বুকের ভেতরটা জ্বলে উঠল ওর। আয়ান মাইশা দিক থেকে চোখ ফিরিয়ে মাথা নিচু করে নিয়ে বলল, সরি ভাইয়া, তোমাদের বিরক্ত করলাম হয়তো। রুবি বলছিল তুমি নাকি ডেকেছো আমায়। আমান একবার মাইশার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলো, বিরক্ত করলি। তবে হ্যাঁ, ডেকেছিলাম, জরুরি কিছু জানার আছে তোর থেকে। মাইশা আরমানের কথা বলাটা শুনে ভীষণ ভয় পেল। আরমান মাইশাকে উদ্দেশ্য করে বলল, মিস মাইশা, আপনি এখন যেতে পারেন। এটার অপেক্ষাতেই ছিল মাইশা, আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। ঝড়ে বেগে বেরিয়ে গেল ও ঘর থেকে। আয়ন মাথা নিচু করে রাখাই হক দেখালো না মাইশার অবস্থা। আরমান, আয় ভিতরে আয়। আয়ন প্রবেশ করলো রুমের ভিতরে। বৃহস্পতিবার, কাল আরমান ও মাইশার বিয়ে। পুরো সুন্দর করে সাজানো হচ্ছে। বিয়ের অনুষ্ঠান বাড়িতে হবে। বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে সকাল থেকে। এখন বাড়ির ছোটরা সবাই শপিং করতে যাবে। যত অনুষ্ঠান ছোট করে হোক, বিয়ে বলে কথা, শপিং তো করতেই হবে। আরমানের পুরো বাড়ি মেহমানে ভর্তি হয়ে গেছে। আরমানের মামা মামি ফুপা ফাপা খালা খালু সবাই এসেছে। আয়নের নানা বাড়ি থেকেও এসেছে। সকল কাজের মহল এখন এক জায়গায়, তাই হইচইটা একটু বেশি হয়েছে। বাড়ির সব ছোটরা একসাথে বের হলো বাড়ি থেকে। গাড়ি রাখা কথা আছে সাড়ে সাড়ে। সবাই যে যার মতো গাড়িতে উঠে বসলো, কিন্তু আরমানের গাড়িতে কেউ উঠলো না। কারণ কাজিন মহলের সবাই জানে আরমান কখনো কাউকে ওর গাড়িতে উঠতে দেয় না। বেশ গুঞ্জন গেঞ্জাম পছন্দ করে না, তাই সবাই অন্য গাড়িতে উঠেছে। কিন্তু মাসা সোজা গিয়ে আরমানের গাড়িতে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে গেল। আরমানের গাড়িতে এখন মাসা ছাড়া আর কেউ নেই, তাই মাসা ভীষণ খুশি। হঠাৎ মাসাকে অবাক করে দিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো আয়ান, আর তার পরপরই পিছনে দুই দিকে দরজা খুলে উঠে বসলো সামিরা, রুবি এবং আবির। মাসা কিছু বুঝে ওঠার আগে গাড়ি স্টার্ট দিয়ে চলাতে শুরু করলো আয়ান। এদিকে মায়া বাড়ি থেকে বেরোতেই দেখলো একে একে গাড়িগুলো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওর পার্সটা রুমে ফেলে এসেছিল আর সেটা আনতে গেছিল। ভীষণ অবাক হলো, ওকে না নিয়ে সবাই চলে গেল এটা দেখে। ও প্রথমে যেতেই চায়নি, কিন্তু সামিরার অনেক জোরাজোরিতে রাজি হলো। কিন্তু এখন সামিরাও একবার ওর খোঁজ না করে চলে গেল। কিছুটা মন খারাপ হলো ওর। এমনিতেই কেন জানি কিচ্ছু ভালো লাগছে না ওর। এই সব কিছু বিরক্ত লাগছে। ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে, একটু নিরিবিলি শান্ত পরিবেশে। আরে মায়া, আপনি এখানে দাঁড়িয়ে কেন, যাননি এখনো? গাড়িতে সব চলে গেল। একটা পুরুষলিয়া কণ্ঠে মায়া নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে আওয়াজ অনুসরণ করে তাকালো। দেখলো আসিফ নামের ব্যক্তি ওর পাশে বাইক নিয়ে বাইকেই বসে আছে। কখন যে এসেছে লোকটা খেয়ালই করেনি। আসিফ হচ্ছে আরমানের ফুফাতো ভাই, আরমানের সমবয়সী। মায়া ওনাকে চেনে। সামিরা ওর সকল কাজিনের সাথে মায়ার পরিচয় করিয়ে দিয়েছে। ওর আসিফ নামের পুরুষটির ব্যক্তিত্ব দারুণ লেগেছে মায়ের কাছে। মানুষটি যেমন দেখতে সুন্দর, তেমন তার কথাবার্তাও সুন্দর। আসিফ একজন ডাক্তার, আর এই ডাক্তার ও ডাক্তারি পেশা দুটোকেই খুব সম্মান করে মায়া। কারণ এই ডাক্তাররা অসুস্থ মানুষের সেবা করে। আসিফ ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কী ভাবছেন মিস? বেশি ভাবনা চিন্তা না করে উঠে আসুন বাইকে, আমিও ওখানেই যাব। আসিফ বাইকে উঠতে বলায় চমকে উঠল মায়া।
এর আগে আবির এবং আরমান ছাড়া কোনো পুরুষ মানুষের কাছে আসেনি। মায়া মুখে হাসি নিয়ে বলল, না ভাইয়া, আপনি চলে যান, আমি যাব না। আচিবু হেসে মজার ছড়ে বলল, আরে, আমি আপনাকে শপিং মলে নিয়ে যাব, অন্য কোথাও নয়। তাই বেশি সংকোচবোধ না করে বন্ধু ভেবে বাইকে উঠে পড়ুন। মায়া কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা গাড়ি ঝড়ের বেগে এসে ঠিক মায়ের পাশে একদম মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। মায়া ভয়ে চমকে উঠল, বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। মায়া গাড়িটিকে চেনে, এটা আবিরের গাড়ি। তাই ও আর কোনো কিছু না ভেবে নিজেকে কিছুটা স্বাভাবিক করে আসিফকে উদ্দেশ্য করে বলে উঠল, ধন্যবাদ ভাইয়া, তবে আমি বাইকে যেতে পারি না, ভীষণ ভয় লাগে বাইকে উঠতে। চিন্তা নেই, আবির ভাইয়া চলে এসেছে, আপনি চলুন, আমি আবির ভাইয়ার সাথে আসছি। কথাগুলো বলে মায়া আর আসিফের প্রত্যুত্তরের অপেক্ষা করলো না। গাড়ি দরজা খুলে সামনে সিটে উঠে বসে চটপট সিট বেল্ট লাগিয়ে নিল। এদিকে ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটিও গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। মায়া সিট বেল্ট লাগাতে লাগাতেই পাশে কে আছে না দেখেই বলল, আবির ভাইয়া, এইভাবে কেউ এত স্পিডে গাড়ি চালিয়ে এসে গাড়ি থামায়? আর একটু হলে, এ কি আপনি? আবির ভাইয়া কোথায়? মায়ার সিট বেল্ট লাগানো হয়ে গেলে কথা বলতে বলতে পাশে থাকা মানুষটির দিকে তাকালো, কিন্তু নিজের বলা কথা শেষ না করেই অবাক হয়ে শেষের কথাটা চিল্লিয়ে বলল। আরমানের মুখে কোনো ভাবান্তর নেই, নিঃশব্দে স্থির একমনে সে গাড়ি চালিয়ে চলছে। পাশেই বসে থাকা মায়ের মনে গুমোটে অস্বস্তি জমে আছে, ক্রমশ সেটা বিরক্তিতে পরিণত হচ্ছে। এই গাড়িটা তো আবিরের, তাই প্রথমে সে ভেবেছিল আবিরের হয়তো ওর জন্য রয়ে গেছে, তাই সে কিছু না বুঝে না ভেবে উঠে পড়েছিল গাড়িতে। কিন্তু যদি জানতো ভেতরে বসে আছে আরমান, তবে জীবনও পা রাখতো না এই গাড়িতে। কেন জানি মানুষটাকে আর একটু সহ্য হচ্ছে না মায়ার। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে দগ্ধ হয়ে যাচ্ছে সে। আজ বাদে কাল লোকটার বিয়ে, তাও আবার ওর চাচাতো বোনের সাথে। বুকের ভেতরটা কেমন করে উঠেছে ওর, যেন আগুনের উত্তাপ ছড়াচ্ছে প্রতিটি নিঃশ্বাসে। আর এই জ্বলন্ত কষ্টের উৎসটা মায়া খুব ভালো করেই জানে। ভালোবেসে ফেলেছিল সে এই মানুষটাকে। হ্যাঁ, ভালোবেসেছিল, মনে প্রাণে বিশ্বাসে ভরসায়। কিন্তু কি ভুল করেছিল সে, যে তার শাস্তি হলে এতটা নির্মম? অন্যায় তো করেনি সে, নিজের স্বামীকে ভালোবাসা কি অন্যায়? তবুও ভুল করেছিল বটে, অনেক বড় ভুল। স্বামীকে ভালোবেসেই হয়তো ও নিজের জন্য তিক্ত পরিণত ডেকে এনেছে। কারণ ওর স্বামীর হৃদয়ে যে আগেই অন্য কেউ ছিল, আর সেই সম্পর্কের মাঝখানে থার্ড পার্সন হয়ে এসেছিল সে। ভেবেছিল হালাল সম্পর্কেও সে হৃদয়ে জায়গা দিতে শিখবে। ভেবেছিল সময় গেলে হয়তো মানুষটা একদিন তাকে ভালোবাসবে, কিন্তু না, সে দিন কোনো দিন আসেনি। এবং একদিন হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই ঘরে চলে আসে ডিভোর্স পেপার। মায়া নিজের মনকে ধমক দিতে চায়, না, এসব এখন ভাবার সময় ঠিক না। ডিভোর্স হয়ে গেছে, আমার কখনই ওর ছিল না, সে তো প্রথম থেকে অন্য কারোরই ছিল। তবু তবু কেন মনটা বোঝে না যায়, বারবার কেন পুরনো কথা মনে পড়ে যায়? মনের এই অবাধ্যতায়, এই বেহায়াপনার ক্লান্ত মায়া আজ। কেন যেন এখন মনে হয়, যদি মানুষটা একবার একবার শুধু হাত বাড়িয়ে দিত, যদি ওদের ডিভোর্স না হতো, যদি মানুষটি একবার শুধু বলতো, চলো আমরা সব শুরু করি। পৃথিবীতে ওর আপন বলতে আর কেউ নেই। বাবাকে হারিয়েছে, আর বাবার পর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই মানুষটা ওকে ছেড়ে দিয়েছে। ভরসার প্রতিটি দেওয়াল ভেঙে পড়েছে। অজান্তে দু ফোঁটা জল ঝরে পড়ে মায়ের চোখ থেকে, নিঃশব্দে একাকিত্বে তা পড়ে কোলে রাখা হাতের উপর। চোখের সেই নোনতা জল যেন ওকে হঠাৎ করে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। না, ও আবারও দুর্বল হয়ে পড়ছে, এটা চলবে না। এই স্বার্থপর পৃথিবীতে ও একা, একদম একা। নিজেকে ওকে শক্ত হতে হবে। চোখের জল মুছে নিয়ে সমস্ত কষ্ট, রাগ আর অবহেলাকে গলায় মিশিয়ে মায়া হঠাৎ তীক্ষ্ণ স্বরে বলল, আপনি তো নিজের গাড়ি ছাড়া অন্য কারো গাড়িতে ব্যবহার করেন না, আর নিজের গাড়িতে তো কাউকে উঠতেও দেন না। তাহলে আজ কি হলো, নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে উঠলেন? আরমান তাকালো না ওর দিকে, দৃষ্টি জমে রইল সামনের রাস্তায়।
স্টিয়ারিংয়ে হালকা ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে উত্তর দিল, কিছু কিছু কাজ পছন্দ না করলেও করতে হয়, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। মায়া, আপনি তো নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। তবে হবু বউকে নিজের গাড়িতে উঠিয়ে তারপর নিজে অন্যের গাড়িতে ওঠার পিছনে স্বার্থটা বুঝলাম না। আমার একটা দীর্ঘশ্বাস ফেলে বলো, হ্যাঁ, আমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। নিজেকে ভালো রাখার জন্য আমি স্বার্থপর হতেও রাজি। আমার স্বার্থ যদি কারো চোখে নিষ্ঠুরতা মনে হয়, তবে হ্যাঁ, আমি নিষ্ঠুর। আমার নিষ্ঠুর ভালোবাসা, যেটা বোঝার সাধ্য সবার নেই। মায়া, যেখানে স্বার্থ থাকে সেখানে ভালোবাসা নয়, চাহিদা বাস করে। আর যেখানে ভালোবাসা নামের কষ্ট দেওয়া হয় সেখানে প্রেম নয়, আধিপত্য জন্মায়। ভালোবাসা মানে প্রিয়জনের সুখের জন্য নিজের খুশিকে নিঃশব্দে বিসর্জন দিতে হয়। আরমান, তুমি তো দেখছি আমার দেওয়া ভালোবাসার পুরো সংজ্ঞায় পাল্টে দিলে। তা কার জন্য এমন নিঃস্ব ভালোবাসা জমিয়ে রেখেছো মনে? মায়া কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, কার জন্য এমন নিঃস্ব ভালোবাসা জমিয়ে রাখবো বা রেখেছি তা আপনাকে জানাতে বাধ্য নয় মিস্টার আরমান শাহরিয়ার। আপনি আপনার নিজের চক্রায় তেল দিন। আজ বাদে কাল আপনার বিয়ে। আমাকে নিয়ে না ভেবে নিজের হবু বউকে নিয়ে ভাবুন। কথাটা শেষ না হতে হতেই গাড়ির স্টিয়ারিংয়ে আরমান আঙুল চেপে উঠল। হঠাৎ করে সে জোরে ব্রেক কষে ধরল। মায়া সামনের দিকে খানিকটা ঝুঁকে গিয়েছিল ঠিকই, কিন্তু সিট বেল্টের কারণে কোনো আঘাত লাগেনি। তারপর মুহূর্তেই বদলে গেল পরিবেশ। আরমান ঝুঁকে এলো মায়ার দিকে, চোখ দুটো রাগে জ্বলে উঠেছে। শব্দহীন আওয়াজের মতো ঠোঁটে কোণ চেপে ধরে থুতনির কাছ থেকে হাত বাড়িয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরে হেসে হেসে উঠল, বাধ্য বাধ্য বাধ্য, তুমি আমাকে জানাতে বাধ্য মিস মায়া, 100 বার বাধ্য। তুমি কি ভুলে গেছো তুমি এখন আমার কেনা সম্পত্তি? হ্যাঁ, 1 মাসের জন্য অনেকগুলো টাকা দিয়ে কিনেছিলাম তোমায়। সে কথা তো সহজে ভুলে যাও কেন তুমি? মায়ের চোখে আতঙ্ক নয়, ছিল আগুন। চোখের দিকে ঠান্ডা অথচ তীব্র দৃষ্টিতে তাকিয়ে গলার স্বর ভারী করে কোনো রকমের বলল, হ্যাঁ, আমি আপনার কেনা সম্পত্তি 1 মাসের জন্য। কিন্তু আপনি এটা কেন ভুলে যান মিস্টার আরমান শাহরিয়ার? আপনি আমার দেহকে টাকার বিনিময়ে কিনেছেন, মনকে নয়। আপনি চাইলে আমার এই শরীরটাকে বাধ্য করে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনকে আপনি বাধ্য করতে পারবেন না। আর সেই কারণেই আমি আপনাকে আমার মনের কোনো কথা জানাতে একটুও বাধ্য নই। আমার মায়ের কথার উত্তরে একটিও শব্দ উচ্চারণ করল না, শুধু মুখটা আরও কাছে এনে আগের অবস্থানে স্থির হয়ে রইল, ঠিক মায়ের মুখের সামনে, নিঃশ্বাস প্রশ্বাসের দূরত্বে। তীক্ষ্ণ তীব্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, যেন ওই চোখের ভেতরে খুঁজে নিতে চাইছে সব প্রশ্নের উত্তর। মায়ার থুতনিতে আরমানের আঙুলের চাপ তখনও দীর্ণ, ব্যথা হচ্ছিল নিঃশব্দে সন্দেহে, কিন্তু সেই ব্যথায় বিন্দুমাত্র ছাপ নেই তার মুখে। তাতে আছে কেবল একরাশ অনল দীনতা। চোখে ফুটে উঠেছে এক অজানা বেপরোয়া রাগ। সে রাগের গভীরে লুকিয়ে আছে প্রকাশ না পাওয়া কিছুটা অভিমান, একগুচ্ছ না বলা অভিযোগ, যেগুলো শব্দ হতে পারেনি কোনোদিন। চোখে চোখ রাখার এই অসম লড়াইতে দুজনেই বোঝে কেউ হারছে না, তবু কেউ জিতছেও না। জানালার কাছে ঠক ঠক আওয়াজে ঘোর কাটল দুজনের। আরমান সরে এলো মায়ের কাছ থেকে, তারপর কোনো কিছু না বলে গম্ভীর মুখে বের হয়ে গেল গাড়ি থেকে। মায়া জানালার বাইরে তাকিয়ে দেখলো স্বামীরা দাঁড়িয়ে আছে। মায়া বুঝলো ওরা পৌঁছে গেছে নিজেদের গন্তব্যে। মায়াও গাড়ির দরজা খুলে বের হলো। সবাই শপিং মলের বাইরে দাঁড়িয়ে আরমানের জন্যই অপেক্ষা করছিল। সবাই মায়াকে আরমানের গাড়ি থেকে নামতে দেখে কিছুটা অবাক হলো, একে অপরের সাথে ফিসফাস করতে শুরু করলো। মাইশা মায়াকে আরমানের গাড়ি থেকে নামতে দেখে জ্বলন্ত চোখে তাকালো মায়ার দিকে, যেটা মায়া খেয়ালই করলো না। স্বামীরা কান ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি আপু, আমি ভেবেছিলাম তুমি এই গাড়িতে উঠে পড়েছ, কিন্তু এখানে এসে দেখলাম তুমি ওই গাড়িতে নেই। আমি আবির ভাইয়াকে আবারও পাঠাচ্ছিলাম তোমাকে আনার জন্য, কিন্তু আবির ভাইয়া বলো তুমি নাকি বড় ভাইয়ের সাথে আসছো। মায়া একটু হেসে বলল, ঠিক আছে স্বামীরা, এর জন্য সরি বলতে হবে না। মায়া কথাটা হেসে বললেও সেই হাসিতে যেন প্রাণ নেই। সবার মধ্যে যেন উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তারা ছিটেফোঁটা মায়ের মধ্যে নেই।
সবাই একে একে প্রবেশ করলো শপিং মলের ভিতরে। আরমান তার গাড়ির চাবির ঘোঁটা থাকা দারোয়ানের হাতে ধরে নিজেও প্রবেশ করলো। শপিং মলে কিছু বড় পদের কর্মচারী সহ ম্যানেজার ছুটে এলো আরমানকে ওয়েলকাম জানাতে। এদিকে বাকি সবাই অবাক, কারণ এই মুহূর্তে ওরা ছাড়া এই শপিং মলে আর একটা কাস্টমার নেই। পুরো শপিং মল ফাঁকা, নেই কোনো গুঞ্জন, নেই কোনো কোলাহল। সবাই বুঝলো এটা আরমানের কাজ, কারণ এই শপিং মলের মালিক আরমান। এই শপিং মল আরমানের। সামিরা বিরক্ত হয়ে আরমানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এটা কি হলো? ওটা মল ফাঁকা করে দিলে। এটা তো একটা প্রাণও নেই। এমন নির্জনতা নিয়ে শপিং হয় নাকি? আয়ান, আর এতে তো তোদেরই সুবিধা হলো সামিরা, ইচ্ছে মতো শপিং করতে পারবি। না আছে ভিড়, না হবে হুটপুটু, কেউ ডিস্টার্ব করার জন্য নেই তোদেরকে। আরমান সবাইকে যে যার ইচ্ছে মতো শপিং করতে বলল। সবাই যে যার মতো চলে গেল। আরমান ব্যস্ত হয়ে গেল ম্যানেজারের সাথে কথা বলতে। এক পাশে বড় কাছের দেওয়ালের সামনে দাঁড়িয়ে বাইরের দিকে একমনে তাকিয়ে আছে। সবাই যে যার মতো ঘুরে ঘুরে জামা কাপড় পছন্দ করতে ব্যস্ত, কিন্তু এইসবের মায়ের কোনো খেয়ালই নেই। কিছুটা দূরে আরমান সোফার পায়ের উপর পা তুলে বসে আছে, দৃষ্টি তার মায়ার আবদ্ধ। হঠাৎ একটা মেয়ে কর্মচারীর আওয়াজে ঘোর কাটলো মায়ার। মেয়েটি বলছে, ম্যাম ওইদিকে একটা আপনাকে সামিরা ম্যাম ডাকছে। মায়া ছুটে করে উত্তর দিল, যাচ্ছে। কর্মচারীটি চলে গেল। মায়াও এগিয়ে গেল মেয়েটি দেখিয়ে দেওয়ার পথে, অনুসরণ করে। কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গেল, কারণ হঠাৎই মনে হলো শপিং মলের এই ফ্লোরটা পুরোই ফাঁকা। ও অনুভব করলো এই ফ্লোরে ও ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। ভয়ঙ্কর নিস্তব্ধতা বিরাজ করেছে পুরো ফ্লোর জুড়ে। এরপর হঠাৎই পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। হয়তো লোডশেডিং হয়েছে, কিন্তু লোডশেডিং হলে শপিং মলের বড় বড় কাছে জানালাগুলো তো খোলা ছিল, তার দিকে আলো ঢোকার কথা, কিন্তু না, কোথাও থেকে কোনো আলো আসছে না। বড় বড় কাছের জানালাগুলোতে পর্দা টেনে দেওয়া হয়েছে। মায়া প্রচণ্ড ভয় পেল এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে। ভয়ে ঘামতে শুরু করলো ও। মায়া চিৎকার করে ডাকতে যাচ্ছিল সামিরাকে, কিন্তু তার আগেই ও অনুভব করলো একটা শক্ত পুরুষের হাত ওর মুখ চেপে ধরেছে। আর তার পরপরই আর এক হাতে সেই পুরুষটি মায়ের পেট সহ কোমর জড়িয়ে ধরে তুলে নিল মেঝে থেকে। মায়া নিজেকে ছাড়ানোর জন্য ছটফট শুরু করলো, কিন্তু পারল না। সেই ব্যক্তি কোথায় যেন নিয়ে আসলো মায়াকে। এরপর মায়াকে নামিয়ে দিয়ে সেই ব্যক্তি মায়ের মুখ থেকে হাত সরিয়ে মায়া আবারও চিৎকার করতে চাইলো, কিন্তু তার আগে ব্যক্তিটি নিজের পুরুষিলার ঠোঁট মায়ের নরম ঠোঁটের সাথে মিশিয়ে দিল, যার ফলে মায়া আর কোনো আওয়াজ করতে পারল না। কিন্তু ধস্তাধস্তি শুরু করলো ব্যক্তিটির সাথে। মায়া হঠাৎ তার চটপটানি থামিয়ে দিয়ে স্ট্যাচু হয়ে গেল। এখন আর মায়ের চোখ দিয়ে পানি পড়ছে না। অতিরিক্ত অবাক হওয়ার কারণে চোখ দুটো বড় বড় করে ফেলল। ব্যক্তিটির ঠান্ডা হাতের স্পর্শ নিজের পেটে অনুভব করলো মায়া, আর এই ঠান্ডা স্পর্শে কিছুটা কেঁপে উঠল মায়া। এরপর ব্যক্তিটির কাজ শেষ হতেই পরিয়ে দেওয়া জিনিসটির উপর একটা স্পর্শের ঠোঁট ছোঁয়ালো। সে স্পর্শ কিছুটা পেটেও পড়ল, আর একবার কেঁপে উঠল মায়া। এবার ব্যক্তিটি মায়ের জামা গুটানো থেকে খুলে দিল, ঢাকা দিয়ে দিল পেট। এরপর উঠে দাঁড়িয়ে মায়ের মুখের বাঁধন খুলে দিল, হালকা করে নিজের ঠোঁটের স্পর্শ দিল মায়ের কপালে। তারপর মায়ের হাতের বাঁধনও খুলে দিল, ওনাটা সুন্দর করে জড়িয়ে দিল মায়ের গায়ে। এরপরে ব্যক্তিটি চলে গেল। এদিকে মায়া যেন এই দুনিয়াতে নেই, পুরো হতভম্ব হয়ে আছে ও। ওর ঘোর কাটলো হঠাৎ চারপাশে আলোকিত হাওয়ায়। অবাক হয়ে দেখলো চারদিক, কিচ্ছু বুঝতে পারছে না ও। এখন এই মুহূর্তে ও একটা টাওয়াল রুমে আছে। ওর হাত দুটো বাঁধা ছিল কাপড় রাখা স্টিলের স্ট্যান্ডে। মায়া তাড়াতাড়ি ওর পেটের কাছে কাপড়টা সরিয়ে দেখলো, আর ওর কোমরে থাকা জিনিসটি দেখে শেষ পর্যায়ে পৌঁছে গেল ও। ডায়মন্ড ও গোল্ডেনের অসম্ভব সুন্দর কারুকার্যের চকচক করা কোমরবন্ধনী। অসম্ভব সুন্দর এই কোমরবন্ধনী আজ পর্যন্ত মায়ের চোখে দেখেনি। চারিপাশে গোল্ডেনের উপর ছোট ডায়মন্ড বসানো। এর মাঝখানে, মানে ঠিক মায়ের নাভির কাছে, বড় একটা গাঢ় লাল রঙের চোখ ধাঁধানো রুবি পাথর। মায়া যেন ওর মুখের ভাষা হারিয়ে ফেল কোমরবন্দিনীটি দেখে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মাথা ঘুরছে, কে ছিল লোকটি? কেনই বা ওকে এত দামি একটা জিনিস কোমরবন্ধনী পরিয়ে দিল? কিছু বুঝতে পারছে না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে।
মায়া হাত দিয়ে আলতো হাতে স্পর্শ করলো কোমর বন্দিনীটিকে। তারপর দু হাত দিয়ে চেষ্টা করলো ওটাকে খোলার, কিন্তু পারল না। মায়া খেয়াল করে দেখলো ওটাতে কোনো কড়া জাতীয় কিছু নেই। ভালো করে দেখে বুঝলো ওটা লক সিস্টেম। নিশ্চয়ই এটার কোনো চাবি আছে। এর কোমরবন্দিনীটি একেবারে মায়ার কোমরে ঠিকঠাক বসে গেছে, যেন ওটা ওর কোমরের মাপে বানানো হয়েছে। মায়া অনেক চেষ্টা করে ওটা খুলতে পারল না, হাল ছেড়ে দিল। হঠাৎ মনে পড়ল সেই ব্যক্তিটির দেওয়া ওর কপালে স্পর্শ। মায়ার ঠিক ওই জায়গাতেই হাত ছোঁয়ালো। মনে হলো স্পর্শটা ওর খুব চেনা। মায়া এখনো হতবাক, কিচ্ছু মাথায় ঢুকছে না ওর। স্বামীরাকে গলার আওয়াজ ভেসে আসছে বাইরে থেকে। মায়া তাড়াতাড়ি নিজের পায়ের বাঁধনও খুলে ফেলল। অন্যদিকে এক ব্যক্তি ফোনে কথা বলছে। অজানা ব্যক্তি, খোঁজ লাগাও, আজ রাতের মধ্যে অল ডিটেলস চাই আমার। ওই মাইশা মেয়েটা কি আদৌ সেই মেয়ে যে আরমানের জান বাঁচিয়েছিল, নাকি ওই মেয়ে কোনো ছলনাময়ী? কলে থাকা অপর পাশে ব্যক্তিটি বলল, হ্যাঁ বস, আজ রাতের মধ্যে আমি আপনাকে সঠিক খবর দিচ্ছি। অজানা ব্যক্তি, হ্যাঁ আজ রাতের মধ্যে খবর চাই আমার। আর যে সময় নেই হাতে, কাল ওদের বিয়ে। এই মাইশা যদি আরমানের সেই প্রাণভোমরা হয়, তাহলে ওই মেয়েকে আমি কিছুতেই আরমানের জীবনে আসতে দেব না। কিছুতেই আমি আরমানকে সুখী হতে দেব না। আমি ওর প্রাণভোমরা কেড়ে নেব, নিঃস্ব করে দেব ওকে। কথাগুলো বলে লোকটি ফোন কেটে হাসতে শুরু করলো, ভয়ঙ্কর এক হাসি, যেটা ওই হাসি তছনছ করে দেবে আরমানের জীবন। এদিকে মায়া নিজেকে গুছিয়ে ট্রায়াল রুম থেকে বেরোতে যাবে, তখনই দেখলো একটা টুলের উপর চিরকুট রাখা। মায়া সেটা হাতে তুলে নিয়ে ভাঁজ করলো। সেখানে লেখা আছে, এই ছোট্ট মাথায় তো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা ছোট্ট উপর দিয়ে আবদ্ধ করলাম আমার ভালোবাসায়। এটা খোলার চেষ্টা করো না, তাতে লাভ নেই। কেননা এটা খোলার চাবি আমার কাছেই। আর তোমার আমার থেকে পালানোর কোনো পথ নেই। বেরিয়ে এসে অবাক হলো ও। আবারও সব কিছু আগের মতো আছে। কর্মচারীগুলো নিজের কাজে ব্যস্ত। সামিরাদের বাড়ির সবাই যে যার মতো শপিং করতে ব্যস্ত। কিন্তু কিছুক্ষণ আগে কেউ ছিল না এই ফ্লোরে। অন্ধকার আর নিস্তব্ধতা ঘেরা ছিল চারপাশ। মায়া দেখল বড় বড় কাছের জানালাগুলো থেকে এখন পর্দা সরানো। মায়া বুঝলো ওর সাথে যেটা হলো পুরোপুরি প্ল্যান করে সাজানো হয়েছিল। কিন্তু কে করলো এমনটা? কী লাভ পেল মায়াকে একটা এত দামি জিনিস এইভাবে দিয়ে? কিছুদিন ধরে অদ্ভুত এক অস্থিরতা গ্রাস করছে মায়াকে। হঠাৎ হঠাৎ মাথা ভার হয়ে আসা, যন্ত্রণায় চোখের পাতা ঝাপসা হয়ে যায়। মনটা যেন সর্বদা কোথাও হারিয়ে থাকে, চারপাশে কোনো কিছুর সাথে আর সংযোগ স্থাপন করতে পারে না। মাঝে মাঝে এমন কিছু কথাও ভুলে যায়, যা মুহূর্তে খানেক আগে বলেছিল বা শুনেছিল। নিজের ভেতরে এক অচেনা শূন্যতা অনুভব করছে ও। সব কিছু যেন ধোঁয়াশা, অগোছালো আর অবুঝ। নিজেকে যেন একটা পাগল, বেপরোয়া সত্য বলে মনে হয় তার। এমনিতে কোনো কিছুই ভালো লাগছে না, তার উপর আবার এসব অদ্ভুত অনুভূতি যেন মনের মধ্যে বিষ ছড়াচ্ছে ধীরে ধীরে। হাতের মুঠো শক্ত করে ধরে রেখেছে একটা ছোট্ট চিরকুট। পাতাটির স্পর্শে যেন কোনো এক অজানা সংবেদন জেগে ওঠে মায়ার মনে। কোমরে বাঁধা কোমরবন্দিনীটা হঠাৎই ভারী মনে হচ্ছে, যেন কে একজন নিঃশব্দে এসে ওর শরীর জড়িয়ে ধরেছে। ঠান্ডা অথচ ব্যাকুল এক স্পর্শ যেন ছড়িয়ে পড়েছে ওর সারা সত্তায়। হঠাৎ করে কানের খুব কাছ থেকে ভেসে এলো এক স্বর, কী ব্যাপার মায়া পড়ি? শপিং মলে এসেও শপিং না করে মুখ লকেটে দাঁড়িয়ে আছো কেন? ভয়ে চমকে উঠল মায়া। দুপা পিছিয়ে গিয়ে এক ঝাটকায় ঘুরে তাকালো পিছনে। চেনা মুখ, আসিফ। আসিফ বলল, হেই রিল্যাক্স। এমন করে চমকে উঠলে কেন? মনটা কোথায় ছিল তোমার? মাথা নিচু করে ভগ্ন কণ্ঠে মায়া উত্তর দিল, ওহ কিছু না ভাইয়া, মানে আমি খেয়াল করিনি। হঠাৎ এত কাছ থেকে বললেন, ভয় পেয়ে গিয়েছিলাম। আসিফ খানিকটা নাটকীয় ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলল, আহ ভাইয়া, বলে তো মনটাই ভেঙে দিল। লোকটার আচরণে কিছুটা হতভম্ব হয়ে গেল মায়া। সকালেও সে খুবই গম্ভীর ভঙ্গিতে আপনি সম্বোধন কথা বলেছিল, আর এখন যেন এক লাফে অনেকটা কাছে চলে এসেছে। এতটা দ্রুত ব্যবধান কমিয়ে ফেলার চেষ্টা, তাও আবার ওর মতো একজনের সঙ্গে। অস্বস্তিতে গুটিয়ে গেল মায়া। প্রথমবার দেখা মাত্র লোকটার ব্যক্তিত্ব এক ধরনের সম্মোহন অনুভব করছিল মায়া।
সায়ের মতো টান টান গম্ভীর এক রূপ দেখা দিয়েছিল সে, কিন্তু এই মুহূর্তে তার আচরণ কোথাও যেন একটা খাপখেয়ালি পানা, এক ধরনের অবাঞ্ছিত স্পর্শের গন্ধ। মায়া হঠাৎ অনুভব করলো কেউ যেন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চুপি চুপি অনুসরণ করছে, কিংবা দূর থেকে অনুভব করিয়ে দিচ্ছে নিজের উপস্থিতি। চারপাশে চোখ ঘোরালো ও। এই অস্থিরতা বুঝে ফেলে আছে, জিজ্ঞেস করলো, কি হলো মায়া রানী, কাউকে খুঁজছো বুঝি? মায়া সোজাসুজি বলল, কাউকে না, আর দয়া করে আমাকে এই নামে ডাকবে না, খুব অস্বস্তি লাগে। আসিফ হেসে উঠল, আরে এতে আবার অস্বস্তি লাগার কি আছে? কথাটি শেষ হওয়ার আগে একটি মেয়ে কর্মচারী এগিয়ে এসে বলল, ম্যাম, আপনাকে সামিরা ম্যাম ডেকেছেন ওইদিকে। মেয়েটির কথা যেন হাঁপ ছেড়ে বাঁচল মায়া, মনে হলো এখান থেকে পালিয়ে বাঁচতে পারলে বাঁচে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ চলুন, আমি আপনার সাথে একটু কথা আছে। মায়া দ্রুত পা ফেলে সেদিকে, সঙ্গে সেই মেয়েটিও। সে আগের এসে ডেকে নিয়েছিল ওকে, এবং তারপরে ঘটেছিল সেই অদ্ভুত ঘটনাটা। চলতে চলতে মায়া প্রশ্ন করলো, আচ্ছা আপু, তখনও তো আপনি বলেছিলেন সামিরা ম্যাম ডেকেছেন, কিন্তু আমি তো কোথাও ওদের দেখতে পেলাম না। মেয়েটি তখন থেকে কেমন যেন কাচুমচু করছিল, ওর মুখের অস্বস্তি মায়ের চোখ এড়ালো না। মেয়েটি বলল, হ্যাঁ ম্যাম, তখন সামিরা ম্যাম আপনাকে উপরে ফুলে ডেকেছিলেন। ওই ফুলের একটু বিদ্যুতের সমস্যা হয়েছিল, কিছুক্ষণের জন্য আলো ছিল না, মানুষজনও ছিল না প্রায়। ওই যে সামিরা ম্যাম। আমি এখন যাই, আমার একটু কাজ আছে। এই কথা বলে তাড়াহুড়া করে চলে গেল মেয়েটি। মায়া স্থির হয়ে তাকিয়ে রইল ওর পিছু পানে, মনে হলো কিছু একটা লুকাচ্ছে সে। আবার সেই চেনা ঝিমঝিমে অনুভূতি, মাথার ভেতর যেন দপদপ করে কিছু পড়ে যাচ্ছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে। মায়া চোখ মুদে মাথাটা দুপাশে চেপে ধরল। প্রতিদিনই যেন নিজের সঙ্গে এক নতুন যুদ্ধ শুরু হয় ওর ভেতরে। সামিরা, আবু, কি হয়েছেন তোমার? শরীর খারাপ লাগছে?